শিক্ষার্থীদের হুঁশিয়ারির পরও আজ এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। ভবিষ্যতে নতুনভাবে সময়সূচি করার পরামর্শ। চট্টগ্রাম অঞ্চলে কমছে বানের পানি, সব হারিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। কক্সবাজারে বাড়ছে পানিবাহিত রোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হট টেস্টে মিলল ত্রুটি, উৎপাদনে যেতে দেরি হওয়ার শঙ্কা। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালীতে শুল্ক আরোপের সিদ্ধান্ত পাল্টালেন ট্রাম্প। সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডে সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। পরীক্ষার্থীদের নিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বলেছেন, কাউকে আঘাত করতে ওই মন্তব্য করেননি তিনি। মন্ত্রী জানান, 13 জুলাইয়ের পরীক্ষা প্রয়োজনে আবার নেওয়া হবে। রাতে জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন শিক্ষার্থীরা। সেই ক্ষোভ আরও তীব্র হয় শিক্ষামন্ত্রীর এক মন্তব্যকে কেন্দ্র করে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনেও 13 জুলাই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী। মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয়। জবাবে এহসানুল হক মিলন জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই ওই দিন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। প্রশাসনিক সিদ্ধান্তের কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনে 13 জুলাইয়ের পরীক্ষা আবারও নেওয়া হবে। চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তার কথায় শিক্ষার্থীরা কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এর আগে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, এটি আগের সরকারের সময়ে প্রশ্ন প্রণয়নকারীদের ত্রুটির ফল। আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এইচএসসি, যার ফলাফল সরাসরি প্রভাব ফেলে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগে। অথচ এবার প্রকৃতির সঙ্গে লড়াই করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে হাজারো শিক্ষার্থীকে। এ নিয়ে বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ। শিক্ষাবিদদের মতে, এমন ভোগান্তি এড়াতে আগামী বছর থেকে বাস্তবতা বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষার সময়সূচি নতুনভাবে করা উচিত। আবির হোসেনের রিপোর্ট। দুর্যোগে দুর্ভোগের এমন ছবি কুমিল্লার। কোথাও কোমর পানি, কোথাও বা নৌকা দিয়েই এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে শিক্ষার্থীরা। যেন পরীক্ষা দেওয়ার আগেই কেন্দ্রে পৌঁছানোই হয়ে দাঁড়িয়েছে বড় পরীক্ষা। সকালবেলা যেমন বৃষ্টি হলো, যানবাহনের অনেক সমস্যা, এসব নিয়ে অর্থাৎ পরীক্ষার হলে আসাটা অনেক ঝামেলাপূর্ণ, মানসিকভাবে অনেক চাপ পড়ে। ঢাকাতে অনেক জায়গা আছে যেখানে অনেক পানি জমেছে, স্টুডেন্টরা ভালো মতন পড়তে পারেনি। আমার মনে হয় কি যে পরীক্ষার আগে যদি আমাদেরকে বলে দিত ভালো মতন যে পরীক্ষাটা স্থগিত করবে কি করবে না। এই চিত্র এবারই প্রথম নয়। গেল 2 বছরেও ভয়াবহ বন্যায় সিলেট ও কুমিল্লা অঞ্চলে এইচএসসি পরীক্ষা পেছানো হয়। আর এবার 16 জুলাই পর্যন্ত স্থগিত করতে হয়েছে চট্টগ্রাম বিভাগের 5 জেলার পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, আগামী বছরও বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মহা অপরাধ হচ্ছে এমন একটা পরিবেশে ছেলে মেয়েদেরকে পরীক্ষা পাঠানো।
তো এই অপরাধের জন্য অ্যাটলিস্ট দুঃখ প্রকাশ করা লাগবে না একটা মানুষের? শিক্ষার দায়িত্বে যারা আছেন তারা যে কোঅর্ডিনেট করবেন পুরো বিষয়টা স্মুথলি যথাযথভাবে কোঅর্ডিনেট করতে তারা সক্ষম হননি। কোভিডের আগে সাধারণত এপ্রিলে অনুষ্ঠিত হতো এইচএসসি পরীক্ষা, তবে এরপর থেকে বড় পরিবর্তন আসে সময়সূচিতে। এর আগে 2021 সালে ডিসেম্বরে, 2022 সালে নভেম্বর এবং 2023 সালে আগস্টে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। এমন বাস্তবতায় এই শিক্ষাবিদের মতে পরীক্ষার দিন তারিখ নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের প্রতি বছরই হয়, কারণ আমাদের পাবলিক পরীক্ষার টাইমগুলো হলো জুন জুলাই মাসে। আমরা কিন্তু বারবার বলে আসছি যে এই পরীক্ষার সময়গুলো যাতে একটু স্বাভাবিক সময়, অর্থাৎ আমরা যদি দেখি যে একটু শীতকালে একটু কম শীতের মধ্যে নেওয়া হয়, যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ধীরে ধীরে এক বছরে না, একটা স্বাভাবিক সময়ের মধ্যে নিয়ে আসা দরকার। বিষয়টি নিয়ে মঙ্গলবার সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। দাবি করেন ধাপে ধাপে বোর্ড পরীক্ষা নিয়ে আসা হবে ডিসেম্বর জানুয়ারিতে। 2027 এসএসসি কে টার্গেট করে আমরা ক্রমান্বয়ে পরীক্ষাগুলোকে এগিয়ে আনতে চেষ্টা করছি। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামে কমছে বন্যার পানি। বানভাসী মানুষের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানো। একদিকে খাবার ও ওষুধ সহ নানা নিত্যপণ্যের সংকট, সাথে পুনর্বাসনের দুশ্চিন্তায় সাতকানিয়া, বাঁশখালী সহ দুর্গত এলাকার মানুষ। তবে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার, জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। বাবা অটোরিকশা চালক, মা আর ভাই বোনেরা আশ্রয় কেন্দ্রে। তাই বন্যার পানি কমার পর মাথা গোঁজার ঠাইটুকু বসবাসের উপযোগী করতে ব্যস্ত সাতকানিয়ার কেউচিয়া 2 নম্বর ওয়ার্ডের মাদ্রাসা শিক্ষার্থী জায়েদ হোসেন। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলা দেবো আর কি, যেগুলো এখানে ফুটো হয়ে গেছে সেগুলো তুলে নেব তরলগুলো। বন্যায় ডুবেছে এলাকার নুরুল আলমের ডে নাইট ফার্মেসি। নষ্ট হয়েছে প্রায় 3 লাখ টাকার ওষুধ। আগের বন্যায় ক্ষতি পোষাতে ঋণ নিয়েছেন, যা পরিশোধ হয়নি এখনো। এবারের ক্ষতি কিভাবে পোষাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। আগে একবার নিয়েছে, এগুলো শেষ হয় না, এখন আবার নতুন ভাবে ঋণ নিয়ে কিভাবে করবো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বৃষ্টি কমায় সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে নামছে পানি। যতই পানি কমছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। অনেকের ভেঙে গেছে বসতঘর, নষ্ট হয়েছে দোকানপাটের জিনিসপত্র। সবখানেই তাই এখন সংগ্রাম ঘুরে দাঁড়ানোর। পোল্ট্রি ফার্ম সব পলিয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে। সমস্ত মাছের ঘেরগুলো ডুবে যাওয়ার কারণে মৎস্যজীবী যারা, তাদের কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। একই অবস্থা বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে, যেখানে বিধ্বস্ত হয়েছে বহু কাঁচা আধা পাকা বাড়িঘর, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ, নষ্ট হয়েছে ফসলি জমি। তাই স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। যেহেতু ঘর বাড়ি পড়ে গেছে, তাদের আশ্রয়স্থল, সেটা যদি আপনার পিলার এবং টিন দিয়ে কোনো রকম আশ্রয়স্থল করে দেওয়া যায়। সব মিলে এবারের বন্যায় জেলার 15 উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 9.5 লাখ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিব। সরকারি হিসাবে সাতকানিয়ায় বন্যা কবলিত হয় 85% এলাকা, বাঁশখালীতে এই হার 60%। এছাড়া 80% এলাকা প্লাবিত হয় সন্দ্বীপ আর হাটহাজারী উপজেলায়। 70% এলাকা প্লাবিত হয় লোহাগাড়া ও আনোয়ারায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। কক্সবাজারে বানের কষ্টের সাথে যোগ হলো পানিবাহিত রোগ ব্যাধির প্রকোপ। পানি নামলেও ঘরে ঘরে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত। সবচেয়ে বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে গড়ে 10 থেকে 12 জন। বেড়েছে চর্মরোগের ঝুঁকিও। স্মরণকালের ভয়াবহ বন্যার শিকার চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া সহ কক্সবাজারের কয়েকটি উপজেলা। এতে মানুষজনকে পানিতে ডুবে থাকতে হয় টানা কয়েকদিন। ফলে পয় নিষ্কাশন ব্যবস্থা আর বসতবাড়ি মিলেমিশে একাকার হয়ে যায়। টিউবওয়েল ডুবে গিয়ে সংকট বাড়ে নিরাপদ পানির। এখন ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে, তবে প্রকোপ বাড়ছে ডায়রিয়ার। প্রতি ঘরে ঘরে শিশু ও বয়স্করা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এর মধ্যে অনেকে গেলেও জলাবদ্ধতায় আটকে অধিকাংশই যেতে পারেনি হাসপাতালে। এখন প্রতিদিন উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে গড়ে 10 থেকে 12 জন। দূষিত পানি আসছে, চুলকানি হয়েছে, ফায়ে চুলকানি হয়েছে আর ডায়রিয়া হয়েছে। পানি খাওয়া দাওয়া করে নাই,
পাই নাই সুস্থভাবে অনেক কষ্ট পাইছে পুরা ফ্যামিলি বাচ্চাদের। পানি দিতে বলছে, টিউবওয়েল দিতে বলছে, ডায়রিয়া হলে এগুলা খাইতে বলছে। বন্যার পানিতে নলকূপ ও বিশুদ্ধ পানির উৎস দূষিত হয়ে গেছে, খাবারে ছড়িয়ে পড়ছে জীবাণু, অপরিষ্কার হাত ও পরিবেশ থেকে ঘটছে সংক্রমণ। তবে সংকট কাটাতে ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সরবরাহের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও হাইজিন কিট দিচ্ছে জনস্বাস্থ্য দপ্তর। যারা পানিবন্দী লোক বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছে, আমরা সেই সব জায়গাগুলোতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের মাধ্যমে আমরা তাদের পানি ব্যবহারটা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমরা এই পর্যন্ত প্রায় কক্সবাজার জেলাতে প্রায় 5 লক্ষর মতো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছি। হাইজিন কিট দিয়েছি, যেটার মধ্যে একটা পরিবারের হাইজিন রিলেটেড সাবান থেকে শুরু করে সাবান, মগ, তারপরে হচ্ছে গ্লাস, তারপরে হচ্ছে জুতা, ন্যাপকিন, শিশুদের ব্যবহারের, তারপর হচ্ছে একদম ফুল হাইজিন ইনস্ট্রুমেন্টগুলোই আছে সেখানে। ডায়রিয়ার পাশাপাশি ঝুঁকি বেড়েছে চর্মরোগের, তাই আক্রান্তদের সময় মতো চিকিৎসার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। পায়খানা বা প্রস্রাব এগুলো যেন ছড়িয়ে না যায় পানির সাথে, এগুলোর দিকে একটু কেয়ারফুল থাকতে হবে, যদিও এটা একটু কঠিন কাজ বন্যা পরিস্থিতিতে। কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2.25 লাখ মানুষ, এর মধ্যে এখনো জলাবদ্ধতায় আটকে আছে কয়েক হাজার। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। কেউ অলস বসে নেই। বন্যা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছে সব মন্ত্রণালয়। সচিবালয়ে এক সভা শেষে জানানো হয়, সুযোগ হলে সরকার প্রধান দুর্গত এলাকায় যাবেন, তবে এর সাথে কাজের কোনো সম্পর্ক নেই। পানি নামতে শুরু করায় এখন সরকারের অগ্রাধিকার পুনর্বাসন। গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের 59 উপজেলা। সরকারি হিসাবে প্রাণ গেছে 56 জনের, আহত 39 জন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে হয় আন্তমন্ত্রণালয় সভা। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে পরে জানানো হয়, পানি নামতে শুরু করায় এখন পুনর্বাসনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশে যেটি এবছরের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, সে কারণে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একাধিকবার বৈঠক করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এবং জেলা প্রশাসকদের সঙ্গে। ওনার নির্দেশনায় আমি আগামীকাল থেকে ব্যাপকভাবে ওই এলাকাগুলো সফর করব। আলহামদুলিল্লাহ, আমরা জিনিসটাকে সুন্দরভাবে মোকাবেলা করেছি। দ্যাট ক্রেডিট গোজ টু আওয়ার লিডার, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। উনি যাবেন কিনা শুধু সুযোগ হয়ে যাবেন, বাট ওনার যাওয়ার সাথে আমাদের কর্মের কোনো সম্পর্ক নেই। আমরা কর্ম করে যাচ্ছি, উই আর নট আইডল। দুদিনের মধ্যে বন্যা কবলিত এলাকায় বীজতলা তৈরি ও বীজ বিতরণ করা হবে। দেয়া হবে খুরা রোগের ভ্যাকসিন। এবছর চট্টগ্রামে চলমান প্রকল্পের কাজ শেষের পর জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে বলে আশা সরকারের। আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। একটি আমাদের প্রজেক্ট চলমান আছে, এই বছরের শেষের দিকেই আমরা সেটা হয়তো সিটি কর্পোরেশন হস্তান্তর করব। তার মধ্য দিয়ে চট্টগ্রামে জলাবদ্ধতার যে বিষয়গুলো আসে, আমার বিশ্বাস আগামীতে সেই জলাবদ্ধতার কোনো বিষয় আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন থাকবে না। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব আরো কয়েকদিন পর পাওয়া যাবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশে ভ্রমণ করছে। অভিযোগ করেন, চট্টগ্রামে বন্যা কবলিত অঞ্চলের মানুষ এখনো সাহায্য পায়নি। দীর্ঘ 7 দিনের বেশি বন্যা আক্রান্ত হলেও এখনো পর্যন্ত ওইসব এলাকায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পৌঁছায়নি। যদি সংস্কার না হয়, গণভোট বৈধ না হয়, তাহলে বিএনপিও কোনোদিন বৈধ সরকার হতে পারে না। এক মা বাবার ঔরসজাত থেকে 2 যমজ সন্তান জন্ম লাভ করেছে, একজন বৈধ আর একজন অবৈধ, এটা কোনোদিন হইতে পারে না। পরিবর্তনের স্বপ্ন থেকেই একটা সংস্কার কমিশন গঠন হয়েছিল। সেই সংস্কার কমিশন যেখানে সব দল এসে বাস্তবায়ন করার কথা, কিন্তু অনেক দল বেঁকে বসলো।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হট টেস্টে ত্রুটি দেখা গেছে। বিষয়টি স্বীকার করে প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ কবির হোসেন চ্যানেল 24-কে বলেন, ট্রায়ালের সময় এমন ত্রুটি বিচ্যুতি হতেই পারে। এর মধ্য দিয়েই ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো হবে। জাহাঙ্গীর আলম রতন ও রিপু আহমেদ মামুনের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোড করা হয়েছে ইতোমধ্যেই। এরপর সাবক্রিটিক্যাল ও ক্রিটিক্যালিটিতে পৌঁছানোর জন্য চলছে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা। এরই ধারাবাহিকতায় শুরু হয় হট ফাংশনাল টেস্ট বা HFT। এতে মূলত রিঅ্যাক্টর বা চুল্লির কার্যকারিতা, তাপমাত্রা, চাপ এবং নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হয়। এর আগের যেসব পরীক্ষার ধাপ পেরোতে হয় তার কোনোটি বাদ পড়লে বা জনবলের দক্ষতা কিংবা নিরাপত্তা ইস্যুতে ঘাটতি থাকলে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে। প্রশ্ন হলো, উৎপাদনের অপেক্ষায় থাকা রূপপুরে কি ঘটছে? আমাদের এটা চলার পথে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি দেখা দিবে। এইটা মাইনর ইস্যু, এটা পার্মানেন্ট কিছু না বা এটা মানে শঙ্কারও কিছু না। কারণ এই সময়টাই হয়েছে কমিশনিং প্রসেস, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। ট্রায়াল হবে, সমস্যা হয়েছে আমি আবার এটা রিমেডি করব, সমস্যা মিটে গেছে আমি আবার শুরু করব, আবার সমস্যা হবে, এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। বলেন, বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রে অনেক সময় ফলাফল পেতে সময় লাগতে পারে। এটা অস্বাভাবিক নয়, তবে ঠিকঠাক বিদ্যুৎ উৎপাদনই মূল লক্ষ্য। সেদিকেই ধীরে ধীরে আগাচ্ছে। আমাদের শিক্ষা জীবনে লেখাপড়ায় দেখেছি কোনো টেস্ট এক্সপেরিমেন্ট করতে 2 দিন লাগে, কোনোটা করতে 7 দিন লাগে। কাজেই এখানেও একই অবস্থা, যেটা আপনারা শুনতেছেন দেখতেছেন এটা মাইনর, এটা চলার পথের সমস্যা। এটা ওভারকাম করার পরেই আমরা আসলে আমাদের মূল ফিশন রিঅ্যাকশনে যাব, দেন পাওয়ার স্টার্টআপে যাব। তো সেভাবেই আমরা আগাচ্ছি। এভাবে ত্রুটি বিচ্যুতির ধাপ পেরিয়ে এগুতে থাকলে উৎপাদনে যেতে দেরি হতে পারে কিনা এমন শঙ্কা থেকেই যায়। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়া আইনি বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। Particular issue, there is no change in our approach to the matter. Any extradition matter is a legal issue, as you very well know, and it will be dealt with accordingly. শেখ হাসিনা দেশে ফিরলে ওয়েলকাম। তার দেশে ফেরার ঘোষণা সরকারের জন্য কোনো চাপ বা সমস্যা নয়। এসব বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, 5 আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন উই ডু ওয়েলকাম হার। আমরা কিন্তু শুরু থেকে একটা কথা, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। উনি মামলা ফেস করবেন, উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়। ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও উপকূলের দ্বীপগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর কাছে কেশম ও কিশ দ্বীপে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ক্ষেত্রে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই নতুন করে হামলা শুরুর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এছাড়া ইরানের নৌবন্দরগুলোতে মার্কিন অবরোধ শুরু করেছে দেশটির নৌসেনারা। তবে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী পণ্যবাহী জাহাজের ওপর 20% শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল সকাল 7টার খবর। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।